ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলের ভিতরে এক রহস্যময় বাড়ি, যেখানে বসবাস করা মানুষগুলি খুবই অদ্ভুত এবং তারা একটা ভয়ঙ্কর শয়তানের পূজা করে। শয়তানকে তুষ্ট করতে তারা মানুষ পর্যন্ত বলি দেয়। কিন্তু আমাদের ঘটনার মূল চরিত্র লিয়া নামের মেয়েটি যখন বিপদে পড়ে সেই বাড়িতে আশ্রয় নিতে চায়, এরপর থেকে তার সাথে ঘুরতে শুরু করে ভয়ঙ্কর সব ঘটনা। অভিশপ্ত বাড়ির রহস্য জানতে পেরে সে যখন সেখান থেকে পালাতে যায়, তখন শয়তান এবং তার পূজারীরা তার পেছনে পড়ে। এরপর কি হয়? সে কি বেঁচে ফিরতে পারবে নাকি মারা পড়বে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ঘটনা শেষে যে টুইস্ট রয়েছে তা আপনার মাথা ঘুরিয়ে দেবে। ঘটনার শুরুতে আমরা দেখি জঙ্গলে একটা মেয়ে অনেক আহত হয়ে পড়ে আছে। তখন কতগুলি মানুষ এসে তাকে একটা বাড়িতে নিয়ে আসে, আর তার জ্ঞান ফেরার পর সে দেখে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। শরীরে তার বিন্দুমাত্র শক্তি নেই। তখন সেই বাড়ির মানুষগুলিকে আমরা দেখতে পাই, যারা ওই মেয়েটিকে দেখতে আসে। কিন্তু সেই মেয়েটি তাদেরকে দেখেই বলতে থাকে, এই জায়গাটা কোথায়? আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে? সবাই বলে, তোমাকে আমরা আহত অবস্থায় জঙ্গলের ভিতরে পড়ে থাকতে দেখে সেখান থেকে তোমাকে নিয়ে এসেছি। তুমি আহত ছিলে। কিন্তু মেয়েটি কিছুই মনে করতে পারছে না তার কি হয়েছিল, কিভাবে সে আহত হলো। তখন একটু শান্ত হয়ে সে বলে, আমি বাড়ি যাব। তাকে জিজ্ঞেস করা হয়, তোমার বাড়ি কোথায়? কিন্তু কি আশ্চর্য বিষয়, তার সেটাও মনে নেই। এমনকি তার নাম কি সে সেটাও জানে না। সবকিছু ভুলে গেছে। সে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে বিছানায় শুয়ে দেয়। পরে তার জ্ঞান ফিরলে বাথরুমের আয়নাতে নিজেকে দেখতেই খেয়াল করে তার শরীরে অনেক জায়গাতে আঘাতের চিহ্ন। হঠাৎ করে রুমে থাকা চেয়ারটা পড়ে যায়। সেটা ঠিক করার পর দরজাটা আপনা আপনি লেগে যায়। তখন এই দরজাতে কেউ ডাকছে। একটা মহিলা এসেছে। তাকে বলে তাদের সাথে ডিনার করার জন্য। তারা সেখানে যাওয়ার সময় পাশের দরজাটা খুলে যায়, আর আমরা সেখানে একটা অদ্ভুত অবয়বকে দেখতে পাই। খেতে যাওয়ার সময় মহিলাটি তার নাম বলে দেউই। বাইরে গিয়ে একটা ছেলের সাথে সে মেয়েটিকে পরিচয় করিয়ে দেয়। ছেলেটির নাম দো। সে বলে, আমি খাবো না, আমি এখানে আছি। হয়তো সে কারোর জন্য অপেক্ষা করছে। যাই হোক, ডিনার টেবিলে বাকি সবাই মেয়েটির সাথে পরিচিত হয়। এই মেয়েটির নাম হচ্ছে ডায়না, আর এই অন্ধ ছেলেটির নাম হচ্ছে বোর, আর এই লোকটার নাম হচ্ছে আনু। সে একটু প্রতিবন্ধী টাইপের, আর এটা হচ্ছে সিন্তা। তখন ওই ডায়না নামের মেয়েটি সেই মেয়েটিকে বলছিল, তোমার কি কিছু মনে আছে নাকি সবটাই নাটক? গল্প বোঝানোর জন্য এখানে আমি এই মেয়েটির নাম আগে রিভিল করে দিচ্ছি। মেয়েটির নাম হচ্ছে লিয়া। যদিও সে এখনো জানে না, তবে আমি আগে বলে দিলাম। লিয়া সবাইকে জিজ্ঞেস করছিল, আমাকে আপনারা কোথায় পেয়েছিলেন, আমার কি হয়েছিল। দেবী বলে, তোমাকে আমরা আহত অবস্থায় পেয়েছিলাম, কিন্তু তুমি কিভাবে আহত হয়েছ তা আমরা জানি না। আমরা শুধু তোমাকে সাহায্য করতে চাইছি। দেবী সেখানে বলছিল, কোনো সমস্যা নেই, তুমি যতদিন পর্যন্ত ভালো করে সুস্থ না হও ততদিন এখানে থাকতে পারো, আর আমরা তোমার যত্ন নেওয়ার চেষ্টা করব। খাওয়া দাওয়া শেষ করে যখন সে নিজের রুমে ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করে। সে শব্দ শুনে বাইরে বের হয়ে দেখতে পারে সেখানে কেউ নেই। কিন্তু হঠাৎ করে তার পাশে থাকা দরজাটা খুলে যায়। সে প্রচন্ড ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। মানে এটা একটা স্বপ্ন ছিল। পরের দিন সকালবেলা দেবী জায়গাটা ভালো করে ঘুরে দেখাচ্ছিল তাকে। লিয়া দেবীকে বলছিল, এই জায়গাটা দেখে তার কোনোভাবেই বাড়ির মতো মনে হয় না। দেবী বলে, মনে না হলেও এটাই আমাদের বাড়ি। যাদের পৃথিবীতে কেউ নেই তাদের জন্য এই জায়গাটা। দেবী হানুকে দেখিয়ে বলে, এই যে তাকে দেখতে পাচ্ছ, তাকে সমাজ কখনো ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি। তার বাবা মাও তাকে বোঝা মনে করতো, ভাবতো কোনো এক পাপের কারণে তাদের এমন ছেলে জন্ম হয়েছে। এইসবে তার খুবই খারাপ লাগতো। কিন্তু এখানে সে খুব শান্তিতে আছে। তারা হাঁটতে হাঁটতে একটা ঘরের ভেতর চলে যায়। দেব বলছিল, তুমি চাইলে আমাদেরকে নিজের পরিবার ভাবতে পারো, সবকিছু নিজের ভাবতে পারো, শুধুমাত্র কখনো এই ঘরটাতে প্রবেশ করো না। লিয়ার বিষয়টা অদ্ভুত লাগে। বাইরে বের হয়ে তারা দেখতে পারে দেশটা একা একা বসে আছে। লিয়া দেবীকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে এখানে কেন। দেবী তাকে বলে, তুমি নিজেই জিজ্ঞেস করো। লিয়া যখন সেখানে গিয়ে জিজ্ঞেস করে, দেশটা এখানে কি করছো, কি হয়েছে তোমার। দেশটা বলে, আমি অপেক্ষা করছি আমার বাবা মায়ের এখানে আসার। লিয়া জিজ্ঞেস করলো তারা কখন আসবে, কিন্তু দেশটা তা বলতে পারছিল না। লিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো। দেশটা বলে, আমি একটু অন্যরকম, পুরুষদের নারীদের পছন্দ করা উচিত, কিন্তু আমি ব্যতিক্রম। যখন এটা আমার বাবা মা জানতে পারে, তাদের খুবই লজ্জা হচ্ছিল। আমার সাথে তারা খারাপ ব্যবহার করতে শুরু করে, যেন পৃথিবীতে আমার থেকে নিকৃষ্ট আর কেউ নেই। তুমি জানো, আমার শুধু নীল রঙের লকেটটার কথা মনে আছে। এতদিন হয়ে গেল মায়ের মুখটাও ঠিকভাবে মনে করতে পারছি না। এটা বলে সে কাঁদতে থাকে। লিয়া দেশ তাকে সান্ত্বনা দেয়, বলে তারা অবশ্যই তোমাকে নিতে আসবে। রাতে যখন লিয়া ঘুমাচ্ছিল, জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসছিল। সে জানালা বন্ধ করার পর দেখতে পায় দেশটা দরজার সামনে সে কান্নাকাটি করছে। সে বলছিল তার অনেক একা লাগছে। লিয়া দেশ থেকে তার সাথে ঘুমাতে দেয়। যেহেতু তার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই, তাই কোনো প্রবলেমও নেই। পাশ ফিরে দেখে দেশটা সেখানে নেই। নিচে নেমে সে দেখতে শুরু করে যে রুমে তাকে নিষেধ করা হয়েছিল ঢুকতে। সে রুমে ওকে দিতে এসে দেখতে পায় একটা অদ্ভুত জিনিস। ভেতরে কয়েকজন লোক সাদা ড্রেস পরা, আবার মুখে কাপড়ের মুখোশ পরা ছিল। সেখানে ছিল সেই অন্ধ লোকটি, মানে বোর তার দিকে চাইতে সে ভয় পেয়ে যায়, আর সেখান থেকে চলে আসে বাইরে বাগানের পাশটাতে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কে যেন বলছে, আমাদেরকে ক্ষমা করে দাও। সে বিষয়টা বুঝতে পারে না। সামনে এগিয়ে যায়। সামনে তো কেউ নেই।
পেছনে যাইতে সে দেখতে পারে দুইজন বৃদ্ধ পুরুষ আর মহিলা, যারা কিনা তার কাছে ক্ষমা চাচ্ছিল, যাদের চোখ ছিল একদম সাদা বর্ণের। সে তো খুবই ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। আর তখনই কারো পায়ের সাথে তার ধাক্কা লাগে, আর সামনে চেয়ে দেখে এটা আর কারো পা নয়, গাছের মধ্যে ঝুলে রয়েছে দেস্তার দেহ। সে আত্মহত্যা করেছে, কিন্তু কেন তা আমরা সামনে জানতে পারবো। তারপর আমরা দেখি দেস্তা মারা যাওয়ায় সবাই খুব কান্নাকাটি করছিল। সকাল হয়, তারা সবাই খাবার খাচ্ছে। লিয়া তখন তাদেরকে জিজ্ঞেস করে দেস্তার বডির সাথে কি করা হবে। তারা সবাই বলে তাকে এখানে কবর দেওয়া হবে। লিয়া বলে এটা কোনোভাবেই ঠিক না, তার পরিবারকে জানানো উচিত। কিন্তু শিন তার দেবী, তারা বলে তার পরিবার বলতে এখন আমরাই, আর কেউ না। এই কথাটা লিয়ার অনেক খারাপ লাগে। খাবার টেবিল থেকে উঠে সে চলে যায়। শিন তার দেবী থেকে আটকায় আর বলে তুমি কোথায় যাচ্ছ। লিয়া বলছিল আমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে, হয়তো আমার আপনজনেরা আমাকে খুঁজছে। তখন তারা বলে তোমার শরীর তো অসুস্থ, কিছুদিন এখানে থেকে যাও। লিয়া তখন বলে আমি হসপিটালে ভর্তি হব। দেবী বলে তোমার কাছে কি টাকা আছে? টাকা ছাড়া কোনো হসপিটালে তোমাকে চিকিৎসা করবে না, আর এখানে আমরা তোমাকে দেখে শুনে রাখবো। চিন্তা বলে আর কিছুদিন থেকে যাও আমাদের সাথে, তুমি ভালো হয়ে গেলে তুমি যেখানে যেতে চাও আমরা তোমাকে সেখানে নিয়ে যাব। লিয়াও এতে রাজি হয়। পরে লিয়া যখন নিজের রুম থেকে বেরোচ্ছিল, হার্নুং তার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে লিয়াকে বলে আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। এটা বলে সে লিয়ার হাতে একটা পাথর দেয়। সেখানে তখন চিন্তা আসলে লিয়া সেটা লুকিয়ে ফেলে। সন্ধ্যার সময় লিয়া তার রুমে বসে শুয়ে পাথরটা আনমনে দেখছিল, কিন্তু সে এটাতে বিশেষ কিছুই খুঁজে পায় না। জানালা দিয়ে এটা বাইরে ফেলে দেয়। তখনই এক আজব কাণ্ড ঘটে। আবারও বাইরে থেকে সে পাথরটা কেউ যেন ছুঁড়ে মারলো। এটা কিভাবে হলো? সে বাইরে কাউকে দেখতে পায় না। পাথরটা আবার ছুঁড়ে ফেলে দিয়ে জানালাটা লাগিয়ে দেয়, কিন্তু জানালা কাঁচ ভেঙে আবারও পাথরটা ভিতরে চলে আসে। এবার দরজা খুললে সে দেখতে পায় অনেকগুলো পাথর লাইন ধরে কেউ বিছিয়ে রেখেছে। সে তখন পাথরগুলোকে অনুসরণ করতে করতে বের হয়ে অন্য ঘরের সিঁড়ির উপরে উঠছিল। সিঁড়ির উপরে থাকা একটা দরজা হালকা খুললে সে ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। কিন্তু সে যখন পিছনে যায় দেখে একটা অদ্ভুত জিনিস, যেটা কিনা ঢাকা ছিল চাদরের নিচে। হঠাৎ সেটা একটা ভয়ঙ্কর শব্দ করে এগিয়ে আসতে শুরু করে। তখন সে অনেক ভয় পেয়ে যায় আর উপরে করে গিয়ে নিজেকে বন্ধ করে ফেলে। ভেতরে সে আরো অদ্ভুত কিছু দেখতে পারে। সেখানে অনেক মানুষের দেহ পড়েছিল, কাপড়ে মোড়ানো। যখন সে একটা কাপড় সরায় দেখতে পারে একটা লাশ। তার গলায় ছিল একটা নীল রঙের লকেট। তখন তার পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম একটা লাশ উঠে দাঁড়ায় আর একটা তো তার হাতে ধরে ফেলে। সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে চায়, কিন্তু দরজা আটকানো পেছন থেকে সেই লাশের কাপড়টা সরে যায়। লাশটা তাকে বলছিল দৌড়াতে। দরজাটা খুলে গেলে সে সেখান থেকে দৌড়ে চলে আসে। লিয়া এসব দেখে নিজেকে সামলাতে না পেরে মুখে পানি দেয়। তখন সে দেখতে পায় তার হাতে লেগে সেই লাশের গলার নীল লকেটটা চলে এসেছে তার কাছে। এতক্ষণে সে বুঝে গিয়েছে এ বাড়িটা স্বাভাবিক নয়। সে বেরিয়ে বাইরে চলে আসে। সিদ্ধান্ত নেয় এখান থেকে সে এখনই পালাবে, কিন্তু গেটটা তো লাগানো। চাবিটা ছিল সেই বড় নামের অন্ধ লোকটির কাছে। গেটের পাশে থাকা একটা রুমে গিয়ে সে দেখতে পারে বোর ঘুমাচ্ছে। সে তার কাছ দিয়ে গিয়ে চাবিটা খুঁজতে শুরু করে, কিন্তু চাবিটা পাচ্ছিল না। তখন তার সামনে থাকা অন্য একটা রুমে গিয়ে সে চাবিটা পায়। চাবিটা নিয়ে সে বের হওয়ার সময় দেখে বোর জেগে রয়েছে। অলরেডি সে বুঝে গেছে কেউ চাবিটা নিতে ঢুকেছে, কিন্তু সে তো আর চোখে দেখে না, যেটার ফায়দা নেই লিয়া। সে চুপ করে বসে থাকে যেন বোর টের না পায়। কিন্তু কিভাবে আর কতক্ষণ? সে তখন একটা কাঠ দিয়ে বোরের মাথায় আঘাত করে আর সেখান থেকে চলে এসে সেই গেটটা খুলতে শুরু করে, কিন্তু বোরের এতে কিছুই হয় না। সেখানে বোর চলে আসে আর সে বুঝতে পারে গেটের তালাটা খুলে ফেলা হয়েছে। তখন সে গেটের আশেপাশে খুঁজতে শুরু করে। লিয়া তো নিজেকে আড়াল করতে চাইছিল। তখনই সে পেছনে ফিরে দেখে শিন তো দাঁড়িয়ে আছে আর সেখানে আওয়াজ হচ্ছে বোর তাকে ধরে ফেলে। তার জ্ঞান ফিরে এসে দেখতে পারে সে বাধা রয়েছে আর তার সাথে রয়েছে অন্য একটা ছেলে। সেখানে দেবী আসে আর তাকে পানি খেতে দেয়, কিন্তু সে খায় না। দেবী বলছিল তুমি আমাদের পরিবারের সাথে যুক্ত হও। লিয়া বলে আমি জানি দেশ তার বাবা মা তাকে নিতে এসেছিল, কিন্তু তোমরা তার বাবা মাকে মেরে ফেলেছো আর সেই কষ্ট ছেলেটা নিজেই শেষ করে দিয়েছে। দেবী সেখানে বলে দেশটা যা করেছে সেটা হয়তো তার ভালোর জন্যই। লিয়া সেখানে বলছিল তোমরা কি চাও? দেশটা তখন বলে আজকে রাতেই তুমি জানতে পারবে। আর এটা বলে সে চলে যায়। তার পাশে থাকা ছেলেটি তখন তাকে বলতে শুরু করে লিয়া তুমি এখান থেকে কেন যাওনি? এটা শুনে সে তো অবাক হয়ে যায়। কে লিয়া? ছেলেটি বলে তোমার নাম লিয়া আর আমি হচ্ছি তোমার ভাই সনি। আমি আর রেজা অনেক চেষ্টা করেছি তোমাকে এখান থেকে বের করার, তোমার কি কিছুই মনে নেই? লিয়া বলে না, আমার তো কিছুই মনে পড়ছে না। তখন সনি বলতে শুরু করে মূল ঘটনাটা। তুমি মাদকাসক্ত ছিলে, তোমাকে মাদক না দেওয়ায় তুমি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেও। তোমাকে কোনো রকমে আমরা হসপিটাল থেকে ভালো করার পর রিহ্যাব সেন্টারে না পাঠিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। এই পরিবার যেন তোমাকে ভালো করে তোলে, এমনটা লোকমুখে শোনা যায়। যারা কিনা একটু ভারসাম্যহীন তাদেরকে তারা ঠিক করে তোলে। তোমাকে এখানে দিয়ে আমরা চলে গিয়েছিলাম, কয়েক মাস হয়ে যায়, কিন্তু আমরা তোমার কোনো খোঁজ পাই না। এখানে আসলে তোমার সাথে দেখা করতে দিত না, যেটা নিয়ে আমি আর তোমার বয়ফ্রেন্ড রিজা অনেক চিন্তিত ছিলাম।
তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তুমি এখান থেকে যেতে চাইছিলে না। এরপর আমি আর রেজাও এখানে যোগ দেই। কিছুদিন পর আমরা জানতে পারি এটা হচ্ছে একটা শয়তানি গোষ্ঠী, যারা এখানে একবার যোগ দেয় তারা আর কখনো এখান থেকে বের হতে পারে না, তাদের সাথে থাকতে হয়। আর তারা একসময় নিজেদের সদস্যদেরকেই শয়তানের জন্য বলি দেয়। তখন এটা জানার পর আমরা তোমাকে এখান থেকে নিয়ে পালাবো, এমন সময় তারা তোমার বয়ফ্রেন্ড রেজাকে নির্মমভাবে শেষ করে দেয়, যেটা আমি সহ্য করতে পারিনি, কারণ সে আমারও বন্ধু ছিল। আমি তোমাকে কোনো মতে বাইরে পাঠিয়ে দিয়ে তাদের সাথে এখানে একাই লড়াই করি। এই লোকগুলোকে আমরা যতটা খারাপ ভেবেছিলাম, এই লোকগুলো তার থেকেও বেশি ভয়ানক, তাই তারা তোমাকে আবার এখানে নিয়ে আসতে পেরেছে। লিয়া বলে, এখন তাহলে আমাদের কি করা উচিত? সনি বলে, আমরা যেখানে যাই না কেন শয়তান আমাদেরকে যেতে দেবে না, তবে একটা উপায় এখান থেকে বেঁচে ফিরতে পারবো, যদি তুমি তাদের মা মানে সেই শয়তানকে মেরে ফেলতে পারো। লিয়া তখন বলে, আমি কেন? সনি বলে, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা শয়তানের রিচুয়াল করার সময় তার সব থেকে কাছে যেতে পারবে। লিয়া বলছিল সে এটা পারবে না, সে কিভাবে একটা মানুষকে শেষ করবে। তখন তার ভাই সনি তাকে বলে, তাদের মা মানুষ নয়, এটা একটা শয়তান। তারপর আমরা দেখতে পারি সেই শয়তানের রিচুয়ালের রুমে সবাই মাথায় কাপড়ের মুখোশ পরে রেডি হচ্ছিল। লিয়া আর সনির কাছে তখন চিন্তা আসে, আর তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য গেটের চাবিটা আর একটা ছুরি দেয়। আর চিন্তা লিয়াকে বলে, এটাই একমাত্র সুযোগ তাদের মা মানে সেই শয়তানকে শেষ করার, তাহলে আমরা বাঁচতে পারবো। মানে এখানে বোঝা যাচ্ছিল চিন্তা ভালো মানুষ, তাদের সাহায্য করতে চাইছিল। সে বলে, এখান থেকে তোমাদেরকে নিয়ে যাওয়ার পর যখন লিয়াকে শয়তানের জন্য বলি দিতে নিয়ে যাবে, তখন শয়তানকে সেই ছুরিটা দিয়ে মেরে ফেলতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। এবার আমরা দেখতে পাই লিয়াকে নিয়ে সেখানে শুয়ে দেওয়া হয় তাদের মা মানে সেই শয়তানের পাশে। চিন্তা লিয়ার হাতের কাছে সেই ছুরিটা রেখে দেয়, কিন্তু চিন্তা যে লিয়াকে হেল্প করছে সেটা দেবী বুঝে যায়। আর তখন আমরা দেখতে পারি সেই সম্প্রদায়ের কিছু সদস্যরা সেখানে চিন্তাকে মেরে ফেলে। লিয়া সেখান থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইছিল, সেখানে তাকে বোর ধরে ফেলে, কিন্তু লিয়া সেই ছুরিটা বোরের গায়ে মেরে দেয়। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার কিছুই হয় না। সে তার সম্প্রদায়ের মা মানে সেই শয়তানের কাছে গেলে সেই শয়তানটা তার হাত যখন বোরের মাথায় দেয়, তখন বোর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এমনকি তার চোখগুলো ঠিক হয়ে যায়। এটা দেখে তো আরো ভয় পেয়ে যায় লিয়া। সে বাইরে বের হয়ে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু বোর আর বাকি সবাই তাকে খুঁজছিল। তখন সে একটা ঘরের ভিতরে টেবিলের নিচে গিয়ে লুকিয়ে থাকে, সেখান থেকে খুঁজে পায় তার ভাই সনি। তখন লিয়া তার ভাইকে বলতে থাকে, তুমি জানো চিন্তাকে তারা মেরে ফেলেছে, সেই শয়তান অন্ধ বোরকেও ঠিক করে দিয়েছে, আমরা কিভাবে এখান থেকে পালাতে পারবো? সনি বলে, আমাদের আর কোনো উপায় নেই তাকে মারা ছাড়া। তখন সেখানে তাদেরকে খুঁজতে বোর চলে আসে, আর তখন তারা সেখান থেকে পালিয়ে সেই দ্বিতীয় তলার উপরের ঘরটাতে চলে যায়। সেখানে লিয়া অনেকগুলো লাশ দেখতে পায়। লিয়া বলছিল, আমাদের এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে, হয়তো বাইরে আমাদের পরিবার আমাদের জন্য অপেক্ষা করছে। সনি এটা শুনে বলে, না, কেউ আমাদের জন্য অপেক্ষা করছে না, আমাদের বাবা মা নেই। লিয়া বলে, আচ্ছা যাই হোক, তাও আমাদের এখান থেকে বের হতে হবে, কিন্তু কিভাবে বের হবে? এই সম্প্রদায়ের শয়তান তা কখনো হতে দেবে না, আমরা যেখানে যাই না কেন আমাদের পিছু ছাড়বে না। এদিকে আমরা দেখতে পারি সেই রুমের বাইরে সম্প্রদায়ের সব লোকেরা এসেছে, কিন্তু ভেতরে গিয়ে তারা লিয়া আর সনিকে দেখতে পায় না। আমরা বুঝতে পারি তারা হয়তো লুকিয়ে আছে। ডাইনা কাপড়গুলো যখন সরিয়ে দেখছিল লিয়ার উপর থেকে কাপড় সরাবে, তখন এই সনি পেছন থেকে একটা কাপড় নিয়ে ডাইনাকে জড়িয়ে ফেলে। আর তখন তাদের মধ্যে সেখানে অনেক ফাইট হয়, কিন্তু কে জেতে কে হারে তা আমাদের দেখানো হয় না। আমরা শুধু দেখতে পারি সেখান থেকে আহত অবস্থায় বেরোচ্ছিল লিয়া আর সনি। তার মানে কি তারা তাদেরকে হারিয়ে দিয়েছে? কিন্তু সনি হারতে পারছিল না। তখনই তাদের সামনে চলে আসে বোর। এটা দেখে লিয়া লুকিয়ে পড়ে পাশে একটা ডেস্কের ভেতরে। সনিকে বোর সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল। লিয়া এবার গেটের তালাটা ভাঙতে শুরু করে। সে এখান থেকে বেরোতে চাইছিল, কিন্তু পেছন থেকে তার ভাই তাকে ডাকছিল তাকে বাঁচানোর জন্য। তখন সে সেদিকে যেতে শুরু করে, আর আমরা দেখতে পাচ্ছিলাম বোর আর বাকি সদস্যরা মিলে এবার লিয়াকে অজ্ঞান করে ফেলে আর নিয়ে যায় সেই রিচুয়াল রুমে। তাকে শয়তানের পাশে আবার শুয়ে দেওয়া হয়। দেও এসে বলতে শুরু করে, তোমাকে আমরা বলে দিলে মা অনেক খুশি হবে, তা তোমার রক্ত প্রয়োজন। এটা বলে যখনই ছুরি চালাবে, তখনই সনি লিয়ার উপরে উঠে তাকে ফেলে দেয়। বোর তাকে মারতে আসলে সে ছুরি দিয়ে বোরকে আঘাত করে, আর আমরা দেখতে পারি তখনই সে ভয়ঙ্কর শয়তানটা উঠে বসে, আর সেটা এবার সনির উপর আক্রমণ করতে শুরু করে। শয়তানটা তাকে প্রায় মেরেই ফেলেছিল। তখনই লিয়া পাশে থাকা ছুরিটা হাতে নিয়ে এবার সেই শয়তানটার ভিতরে ঢুকিয়ে দেয়, আর সেই শয়তানটা সেখানে ছটফট করতে করতে পানির মধ্যে পড়ে যায়। এখন বন্ধুরা, আপনাদের মনে হতে পারে এটা তো একটা স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু এখানে আসে গল্পে টুইস্ট। লিয়া দেখতে পারে দেশ তার চিন্তা কেউই মরেনি, সে তো ভয় পেয়ে যায় কিভাবে তারা বেঁচে উঠলো। তখন সে তার ভাই সনিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইবে, কিন্তু তার ভাই অন্যরকম করছে। আর সেখানে তখন সে জানতে পারে দেওদের ভাইয়ের সন্তান গর্ভে নিয়ে এতদিন ঘুরছে, তার মানে তার ভাই আগে থেকে তাদের সাথে যুক্ত ছিল। এবার আমরা দেখতে পারি লিয়ার সামনে সবাই ঝুঁকে পড়ছিল, আর লিয়ার স্মৃতি ফিরে আসতে শুরু করে। তখন তার সবকিছু মনে পড়ে, আসলে এই সবকিছুর পিছনে রয়েছে তার ভাই।
তার মনে পড়ে সে নিজেকে নিজে শেষ করার চেষ্টা করার পর তাকে ভালো করার জন্য তার ভাই সনি এখানে নিয়ে এসেছিল। আসলে সেও আগে থেকেই শয়তানের পূজারী ছিল, কিন্তু যতদিন যাচ্ছিল লিয়ার পরিবর্তন হচ্ছিল। আর তখন সেখান থেকে তাকে বের করার জন্য সেই সম্প্রদায়ে রেজাও যুক্ত হয়। রেজা বুঝতে পারে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব এবং এই সম্প্রদায়ের মা মানে সেই শয়তান লিয়ার শরীর বেছে নিয়েছে। 12 বছর পর পর সেই শয়তানের নতুন শরীরের প্রয়োজন হয়, কিন্তু একটা নিয়ম আছে, এই শয়তান যার শরীর বেছে নেবে তাকে এই শয়তানকে মারতে হবে, তবে সেই শয়তান তার শরীর প্রবেশ করতে পারবে। তাই সেদিন তার ভাই সোনি আর সিন্তা মিলে লিয়াকে শয়তানকে মারতে বলছিল। সবসময় তাকে এটা বোঝানো হয় যে এখান থেকে বের হতে হলে তোমাকে আগে শয়তানকে মেরে তারপর বের হতে হবে। আর সম্পূর্ণ ঘটনা জুড়ে এখানে যা হয়েছে সবকিছু প্ল্যান মোতাবেক হয়েছে, যেন লিয়া শয়তানকে মারতে বাধ্য হয় আর শয়তান তার ভেতরে ঢুকতে পারে। আর এটা বোঝার পর তো লিয়া এটাও বুঝতে পারে এখনই শয়তান তার ভেতরে ঢুকবে, তাই সে নিজেকে তখন শেষ করার সিদ্ধান্ত নেয়, যেটা সে করতেই যাবে। তখন আমরা দেখতে পারছিলাম পেছন থেকে সেই শয়তানটা উঠে এবার তাকে নিয়ে পানিতে চলে যায়। আর সেখান থেকে যখন লিয়া উঠে আসে তাকে দেখে বোঝা যাচ্ছিল শয়তান থেকে বেসিল বানিয়ে নিয়েছে। সবাই তার কাছে মাথা নত করে। আর এখানে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আল্লাহ হাফেজ।